নমস্কার। দেশ রাজনীতির হট টপিক নিয়ে আলোচনায় আমি অনিকেত চট্টোপাধ্যায়। মাত্র 1.5 মাস আগে কেবল ভক্তরা নয়, কেবল গদি মিডিয়া নয়, আম জনতার মুখেও শুনেছি আয়েগা তো মোদি। সংসদের শেষ অধিবেশনের কথা ভাবুন। দেশের প্রধানমন্ত্রী গোল সেট করে দিয়েছিলেন, বিজেপি 370, এনডিএ 400 পার। সঙ্গে সঙ্গে সবকটা ন্যাশনাল টিভি চ্যানেল আর পত্রিকাতে আলোচনা শুরু হয়েছিল। কেউ জিজ্ঞেস করেনি যে এই অঙ্কে পৌঁছানো যাবে কিনা। তারা জিজ্ঞেস করছিলেন বা আলোচনা করছিলেন কোন হিসেবে এই অঙ্কে বিজেপি পৌঁছে যেতে পারে ওই নাম্বারে। কেউ কেউ লজ্জা শরমের কথা মাথায় রেখে বলছিলেন অত নয়, কিন্তু কাছাকাছি কিছু একটা হবে। আর বাকিরা 414 পর্যন্ত হেঁকে বসেছিলেন। সংসদের আসন নয় তো, যেন শক্তিগড়ের ল্যাংচা, হাত দিলেই পাতে পড়বে। কিন্তু সেসব উধাও। সুসুধীর চৌধুরী পর্যন্ত ফ্যাক্ট চেক করছে। জি টিভি, মধ্যে অনেকে জি টিভি বলে ডাকা শুরু করেছিল, তার মালিক চ্যানেলে বসে বলছেন মিডিয়ার এরকম অবস্থা ইন্দিরা গান্ধীর জামানাতেও ছিল না। চ্যানেল রাহুল প্রিয়াঙ্কার ভাষণের লাইভ কভারেজ দেখাচ্ছে, এক টানা দেখাচ্ছে, প্রধানমন্ত্রীর যতটা ততটা দেখাচ্ছে। অভিষেক ব্যানার্জির মনোনয়ন, ডায়মন্ড হারবার মনোনয়নপত্র দাখিল ন্যাশনাল টিভিতে যতক্ষণ দেখানো হলো ততক্ষণ সময় ধরে বাংলা চ্যানেলেও দেখানো হয় না। মিডিয়াতে আলোচনা হচ্ছে হাওয়া কি ঘুরছে, আলোচনা হচ্ছে বিজেপি কি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ঠিক এই মুহূর্তে 70% মিম বিজেপি, অমিত শাহ তাদেরকে নিয়ে হচ্ছে। সত্যি নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর গরু হারিয়েছে। আসুন আলোচনা করি, আর আলোচনার আগে সেই গরু হারানোর গল্পটা একটু মনে করিয়ে দিই। সারাদিন গরু খুঁজে হন্য ঘেমে নিয়ে গরু না নিয়েই ঘরে ফিরে লোকটা বলেছিল হ্যাঁ গো, একটু খাবার জল দেবে। খেয়ালই করেনি যাকে বলছে সে তার কন্যা। তো বউ পাশেই ছিল, শুনতে পেয়ে গা ঝামটা দিয়ে বলেছিল মিনসের চোখ কি গেছে, কাকে কি বলছো। সে লোকটা এক ঢোক জল খেতে খেতে বলেছিল গরু হারালে এরকমই হয় মা। তো এই মুহূর্তে মোদিজির কথাবার্তা শুনে মনে হচ্ছে ওই গরুটাই হারিয়েছে। 2014 ন্যারেটিভ কে সেট করেছিল? সে দুর্নীতিই হোক, কালা ধন হোক, महंगाई হোক, বেরোজগারি হোক, এজেন্ডা সেট করেছিল বিজেপি। আরো ভালো করে বলা উচিত এজেন্ডা সেট করেছিলেন মোদিজি। আর উল্টো দিকে এক নড়বড়ে কংগ্রেস আর পাপ্পু রাহুল গান্ধী। বামেরা আলাদা লড়ছে, তারা তো তখনও সমদূরত্ব থিওরিতেই আছে। অন্যান্য আঞ্চলিক দলের নেতারা হঠাৎ উঠে আসা এই চায় পে চর্চার সামনে নার্ভাস। দক্ষিণ তখনও ছিল না, এখনো নেই। উত্তর ভারতে এই বাংলা বাদ দিলে ভেসে গিয়েছিল সবকটা রাজ্য। চলুন 2019-এর আরো তীক্ষ্ণ মোদিজি, তার কথা বলা যাক। ব্র্যান্ড মোদি, হাতিয়ার পুলওয়ামা, শহীদের লাশ আর বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক, যুদ্ধ জয়ের খবর চারিদিকে। যে রাজ্য থেকে সেনাবাহিনীতে রিক্রুট হয় সেখানে ক্লিন সুইপ। উত্তরাখণ্ড, হিমাচল, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, এমনকি বিহার। উত্তরপ্রদেশেও সামান্য কমলে সিংহভাগ আসন তো বিজেপিই জিতেছে। জনসভায় মোদিজি যাচ্ছেন, তিনি ভিনি ভিডি ভিসি। হিন্দুত্ব হাতের তাস, আর তার সঙ্গে জঙ্গি জাতীয়তাবাদের কষা মাংস হিট মুভি। উনি এজেন্ডা সেট করেছিলেন। ওনার তৈরি করা ন্যারেটিভেই বিরোধীরা কুল সামলাতে পারছিল না। ওদিকে রাহুল বললেন চৌকিদার চোর হ্যায়, এধারে সোশ্যাল মিডিয়াতে স্লোগান मैं भी চৌকিদার। কিন্তু সেই খেলা হঠাৎ উধাও। এখন বিরোধীরা একের পর এক ন্যারেটিভ সেট করছে, মোদিজি রিয়াক্ট করছে। হ্যাঁ, প্রথম দফা ভোট শেষ না হতেই কি এমন হলো যে মোদিজি বিশ্বগুরু, বিকাশ, উন্নয়ন, লাভার্থী, 5 কিলো আনাজ সব ছেড়ে মঙ্গলসূত্র আর মোষ নিয়ে পড়লেন? 10 বছর রাজত্বের পরে দেশের প্রধানমন্ত্রী, যিনি নিজেই বলছেন এবারে কেবল তার দলই পাবে 370টা আসন, তিনিই সবাই বলছেন যে যদি কংগ্রেস আসে তাহলে মা বোনেদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে যাবে সংখ্যালঘু মুসলমানেরা। যদি রাহুল গান্ধী ক্ষমতায় আসে তাহলে আপনার দুটো মোষের একটা কেড়ে নিয়ে তাদের দেবে যাদের অনেক বাচ্চা কাচ্চা হয়। কতগুলো হয়? মোদিজি নিজেই তো 6 ভাই বোন। জোকস অ্যাপার্ট,
দেশের প্রধানমন্ত্রী বলছেন যদি কংগ্রেস আসে তাহলে রাম মন্দিরে তালা পড়ে যাবে। দুটো জিনিস বেরিয়ে আসছে। এক, তিনি টের পেয়েছেন যে তার দল হেরে যেতে পারে, বিরোধীরা ক্ষমতায় আসতে পারে। দুই, তিনি আর তার বিকাশ, উন্নয়ন, স্বচ্ছ ভারত ইত্যাদিতে বিশ্বাস রাখতে পারছেন না। কেন? মাত্র কদিন আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ওরকম জয়ের পরে হঠাৎ এরকম হাওয়াটা উঠলো কোথা থেকে? আর কেন উঠলো? এর উত্তর লুকিয়ে আছে বিজেপির উত্থানের সঙ্গে। বিজেপি লড়ছিল, তো বহুদিন ধরেই লড়ছিল। ক্ষমতায় এলো তখন যখন বিজেপি বিভিন্ন আঞ্চলিক দল, ছোট ছোট দলগুলোকে তাদের সঙ্গে নিয়ে চলা শুরু করে। সেই দিনগুলোর কথা ভাবুন। বাংলাতে মমতা, উড়িষ্যাতে বিজেডি মানে নবীন পটনায়ক, অসমে অসম গণ পরিষদ, বিহারে জেডিইউ, রামবিলাসের এলজেপি, পাঞ্জাবে আকালি দল, মহারাষ্ট্রে শিবসেনা, অন্ধ্রে তেলেগু দেশম, তামিলনাড়ুতে ডিএমকে, এমনকি কাশ্মীরে মেহবুবা মুফতির পিডিপি। আচ্ছা, এই দলগুলোর সঙ্গে কে যোগাযোগ রাখতেন? কারোর সঙ্গে প্রমোদ মহাজন, কারোর সঙ্গে আদবানিজি, কারোর সঙ্গে সুষমা স্বরাজ, কারোর সঙ্গে অরুণ জেটলি, অটল বিহারী জি তো ছিলেন। লক্ষ্য ছিল কংগ্রেসকে মুছে দেওয়া, অনেকটাই পেরেছিলেন। তারপরে শেষ পর্যন্ত হারলেন, তারপরে মিলিজুলি সরকার তৈরি হলো। মনমোহনের সরকার চলেছিল 10 বছর, কিন্তু লাগাতার বিরোধিতা হয়েছে, বিজেপি মুছে যায়নি। 2014 এনডিএর দায়িত্ব নিচ্ছেন অমিত শাহ, বুঝেছিলেন আরো আরো ঘোড়া চাই, আরো দল চাই, না হলে যুদ্ধ জেতা যাবে না। 24 দলের এনডিএ তৈরি হলো, ফলও পেলেন। 2009-এর 116টা এমপি ছিল বিজেপির, এবার বেড়ে 282, সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 10টা বেশি। তৃণমূল অবশ্য এর আগেই এনডিএ থেকে বেরিয়ে গেছে। 2019-এ 21টা দলের, 3টে বেরিয়ে গেল, 21টা দলের এনডিএ। বিজেপি 303, রাস্তা পরিষ্কার। বিজেপির এই সময় ধারণা হলো, বা বলা ভালো, নতুন নেতা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী বোঝালেন উই আর ইনভিনসিবল, এবার বলি দেবার পালা। এবং বলি দেওয়া শুরু হলো। 1999 বিজেপি ক্ষমতায়, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কোন কোন দলের কারা কারা মন্ত্রী হলেন? ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডেজ, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার শ্রম, শরদ যাদব, খনি মন্ত্রক নবীন পটনায়কের হাতে। কিছুদিন পরে সেই দপ্তর পেলেন রামবিলাস পাসওয়ান, সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী হয়েছিলেন শরদ যাদব। রামবিলাস পাসওয়ান তথ্য সম্প্রচারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব। মনোহর যোশী, সুরেশ প্রভু, শিবসেনার নেতারা, তারা পেয়েছিলেন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্ট্রি। এবার দেখুন নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভা, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে 3 জন শরিক, তাদেরকে বাছা হলো। কে কে? ফুড পাবলিক ডিস্ট্রিবিউশনে রামবিলাস পাসওয়ান, টিডিপির গজপতি রাজু পেলেন সিভিল অ্যাভিয়েশন। টিডিপি বেরিয়ে যাবার পরে শিবসেনার সুরেশ প্রভুর হাতে ওই দপ্তর দেওয়া। শিবসেনার অনন্ত গীতে পেয়েছিলেন ভারী শিল্প মন্ত্রকের দায়িত্ব। ব্যাস, 26 জনের বাকি ক্যাবিনেটে ওই 3 জন ছিলেন শরিক দল থেকে, বাকিরা বিজেপি। 11 জন রাষ্ট্রমন্ত্রী পূর্ণ দায়িত্বে ছিলেন, প্রত্যেকেই বিজেপি। যৌথ দায়িত্বে রাষ্ট্রমন্ত্রী ছিলেন 32 জন, তাদের মধ্যে আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল আর অন্যজন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রামদাস আটাওলে। ব্যাস, বাকি 30 জন বিজেপি। মোট 71 জন মন্ত্রিসভার 66 জন বিজেপির, 5 জন শরিক দলের। এবার আসুন 2019-এর এই মুহূর্তে নরেন্দ্র মোদী বিদায়ী মন্ত্রিসভার দিকে চোখ রাখি। এই মুহূর্তে মোদী মন্ত্রিসভার ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে শরিক দলের আর কেউ নেই। পূর্ণ দায়িত্বে রাষ্ট্রমন্ত্রীও নেই। যৌথ দায়িত্বে রাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন রামদাস আটাওলে, যিনি রোজ নরেন্দ্র মোদীকে নিয়ে শায়েরি মানে কবিতা লেখেন। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, খায় না মাথায় দেয় কেউ জানেন। বিজেপির থাওয়ার চাঁদ গেহলট ওই দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী, মাথায় একজন আছে। এর মধ্যে বিজু জনতা দল বেরিয়ে গেছে, শরদ যাদব বেরিয়ে গেছেন, শিবসেনা আর আকালি দল বেরিয়ে গেছে। বিজেপি যে তাদের পায়ে ধরে খুব সেধেছে তাও নয়, বেরিয়ে যাচ্ছে যাও, এরকম একটা মনোভাব। কেন? তার কারণ সেসব দলকেও ভেঙে চুরে কিছু ঘোড়া ঘরে এসে গেছে, তাদের কাজ পুড়িয়েছে। এবার থাকলেই বাকি, না থাকলেই বাকি, এটাই বিজেপি। বিহারের দিকে তাকিয়ে দেখুন, পাল্টি কুমার, নীতিশ কুমার,
বয়স আর কাজে দুধার থেকেই আর পাচ্ছেন না। নীতিশ কুমারের দলে ওনার মাপের একজনও নেই। নীতিশ গেলে সে বাজারে দখলদারি বিজেপির। রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান এখনো কিছুই করে উঠে প্রমাণ করতে কিছুই পারেননি, পারবেন বলেও মনে হয় না। উড়িষ্যার দিকে তাকান, নবীন পটনায়কের পরে কেউ নেই, ওখানে বিজেপি কংগ্রেস লড়াই হবে। কিছুদিন পরে আপাতত বিজেপি বিজেডি। কেরালা সিপিএম কংগ্রেস জাতীয় রাজনীতিতে বন্ধু, রাজ্যে শত্রু, ফায়দা বিজেপি। পাঞ্জাবে আকালি দল তার মাসবেশ হারাচ্ছে খুব দ্রুত, ফায়দা বিজেপির। মানে যে ঘোড়ার পিঠে চড়ে বিজেপি যুদ্ধ করতে বেরিয়েছিল, সে যুদ্ধ শেষে ঘোড়ারা বুড়ো, কাজেই কাজের নয়, অতএব তাদেরকে বলি দেওয়াটাই কর্তব্যের মধ্যে পড়েছিল। এখন এনডিএর শরিকরা বাধ্যতামূলকভাবে বিজেপির দর্শনেরও শরিক। তারা জয় শ্রীরাম বলতে বেশি পছন্দ করে। আমরা ফার্নান্ডেজকে দেখিনি লোকসভার ভাষণ শেষ করার পরে জয় শ্রীরাম বলতে। রামদাস আটাওয়ালে বলেন। এ ঘোড়াও যে কোনোদিন প্রথমে বাতিল, তারপরে বাতিল উপযুক্ত হয়ে উঠলে বলি হয়ে যাবে। অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্রমশ নিজেকে একলা করেছে। সংসদে দাঁড়িয়েই বলেছেন তারা 303 থেকে 370 হবেন, 63টা বাড়বে, 67টা বাড়বে, আর শরিকরা মাত্র 30, মানে 400 হবে। এবার নির্বাচনের প্রচার শুরু হলো। বাংলাতে নরেন্দ্র মোদী কটা সভা করবেন? যতগুলো করবেন তার 10 গুণ কি তারও বেশি করবেন মমতা। বিহারে তেজস্বী চরকির মতো ঘুরছেন। বিহারের মানুষ নরেন্দ্র মোদীর কথা শুনছেন ভাষণে, আর একবার আসার আগে তেজস্বী বলছেন 7-8 বার, প্রত্যেকটা কথার জবাব দিচ্ছে। একই অবস্থা মহারাষ্ট্রে, তেলেঙ্গানাতে। শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে তারা ভাষণ দিয়ে বেড়াচ্ছেন, তাদের সামনে নেতাকে একমাত্র নরেন্দ্র মোদী। কর্ণাটকে, তামিলনাড়ু, কেরালার কথা বাদই দিলাম, সেখানে তো ভাষণ দিয়েও কোনো লাভ। পাঞ্জাব, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রতে একই ছবি। রেবন্ত রেড্ডি কটা ভাষণ দিচ্ছে, রাজ্য ঘুরছে। প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কটা ভাষণ দেবে? বিজেপির প্রথম থেকে দশম বক্তা ওই মোদী। 11 নম্বরে অমিত শাহ, 12 নম্বরে আরো কেউ, 13 নম্বরে আরো কেউ। আর বিরোধীদের এক এক জায়গায় এক একজন তুখোড় নেতা, তারা স্থানীয় ভাষায় কথা বলছেন, আর উনি চুলায় চুলায় বাজবি জয়ের ভিড়ি। নিজেকে লার্জার দ্যান লাইফ করে তুলেছেন মোদীজি, অন্তত করে তুলেছিলেন। প্রথম দফা ভোটের পরেই বুঝতে পারছেন কানেক্ট করতে পারছেন না। মমতা বাংলা ছেড়ে তো কোথাও যাচ্ছেন না, তেজস্বী তো বিহারেই পড়ে আছেন, সারা উদ্ধব মহারাষ্ট্রে, রেবন্ত রেড্ডি তেলেঙ্গানায়, গেহলট পাইলট রাজস্থানে, বাঘেল ছত্তিশগড়ে, শিবকুমার সিদ্ধারামাইয়া কর্ণাটকে। অতএব তিনি খেই হারাচ্ছেন। হঠাৎই বুঝেছেন সপ্তরথী মিলে ঘিরে ধরেছে চারদিক। এবার গোদের ওপর বিষ পড়ার মতো দিল্লির মাঠে, পাঞ্জাবের মাঠে কেজরিওয়াল। কাজেই কোথাও একটা নতুন জিনিস হচ্ছে, একটা নতুন কথা মোদীজি বলতে পারছেন না, তিনি নার্ভাস। তার গরু যে চুরি গেছে তা বুঝছে দেশের মানুষ, অবশ্যই বুঝছে মিডিয়া, কাজেই সেখানেও জানি। আর এক জগদ্দল পাথর হঠাৎ সামান্য নড়লে বিকট আওয়াজ হয়, সবাই জানতে পারে। সেই আওয়াজ, সেই নড়ে চড়ে বসা নজরে পড়ছে, কাজেই মিডিয়াতেও চলছে কোর্স কারেকশন, রাস্তা ঠিক করে নেওয়া। ঠিক এই পর্যন্ত শোনার পরে ভাবুন, যদি মোদিজির হাতে বিভিন্ন রাজ্যে একগুচ্ছ আঞ্চলিক দলের নেতারা থাকতেন, তাহলে কি এটা হতো? হতো না। আসলে বিজেপিকে গ্রাস করছে এক বিকট রাজনৈতিক বিচ্ছিন্ন। ওই যে গরু হারিয়েছে, তার প্রথম কারণ হলো এই রাজনৈতিক বিচ্ছিন্ন। 2 হলো নরেন্দ্র মোদীর নিজের তৈরি ইমেজ। বিজেপি তো কোনো আলাদা সংগঠন নয়, আরএসএস তার রাজনৈতিক শাখা। মানে ঘোড়ার ল্যাজ বা ঠ্যাং, মাথা নয়, ঘোড়া হলো ওই আরএসএস। কিন্তু মোদীজি সেই স্ট্রাকচারটাকেও ভেঙে চুরমার করেছেন। দলের যাবতীয় যৌথ সিদ্ধান্ত নেবার প্রসেস, সিস্টেম, সেগুলোকে ভেঙে দিয়ে নিজেকে সেখানে বসিয়েছেন। তার ফায়দা বিজেপি পেয়েছে, কিন্তু সেই লার্জার দ্যান লাইফ স্ট্রাকচার তো একটা পারসেপশন, ধারণা, বাস্তবে তো নয়। কাজেই চারদিকে বিস্তর ফাঁক ফোকর তৈরি হয়েছে। এখন কাউন্সিলররাও আশা করেন নরেন্দ্র মোদীজি এসে ভাষণ দিয়ে জিতিয়ে দেবেন। ইনফ্যাক্ট মোদী, আরএসএস এবং বিজেপির যা ক্ষতি,
এই কয়েক বছরে করেছেন তা আরএসএস বিরোধীরাও এতদিনে করতে পারেন। আরএসএস এর মধ্যেই একটা অংশ এখন মোদি মুক্ত আরএসএস এর স্বপ্ন দেখেন। হ্যাঁ, বলেন, আরএসএস এর যাবতীয় নর্মস তিনি ভেঙেছেন। তার জীবনচর্যা থেকে এক হিংস্র প্রতিহিংসামূলক ভিন্ডিকটিভ আচরণের আগে আরএসএস এর বা বিজেপির অন্য নেতাদের মধ্যে ছিল না। দেশের প্রত্যেক বিরোধী নেতা চোর, পাকিস্তানের এজেন্ট, দেশদ্রোহী এরকম এক অসভ্য প্রচারের শুরুয়াত তিনিই করেছেন। না, আমি ওই ভালো আরএসএস খারাপ আরএসএস এর কথা আমি বলছি না, ও আমি জানি। আমি বলতে চাইছি এমনকি যে ভ্যালুজ এর কথা আরএসএস বলে, প্রচার করে, মোদিজি সেগুলোরও তোয়াক্কাই করেননি। ল্যাজ ঘোড়াকে নাড়ানোর চেষ্টা করছিল। যা হবার তাই হয়েছে। দুধারেই শত্রু তৈরি হয়েছে, ভেতরে এবং বাইরে। আজ নির্বাচনের সময় হঠাৎ সেগুলো সামনে এসে দাঁড়িয়েছে মাত্র। আর গরু হারালে যা হয় তাই হয়েছে। মুখ ফসকে কি বের হচ্ছে নিজেও জানেন না বলে মনে হয় না। দুনিয়ার মানুষ জানে আদানি আম্বানির খেলা, মোদিজির সঙ্গে তাদের সম্পর্ক, এই 10 বছরে তাদের উত্থান। লিস্ট পড়তে শুরু করলে আজকে শেষ হবে না, এত সম্পদ তিনি তার ওই দুই বন্ধুর হাতে তুলে দিয়েছেন এই 10 বছরে। আজ তারা নাকি টেম্পোতে করে কোটি কোটি কালো টাকা নিয়ে রাহুল গান্ধীকে দিতে গেছে। বিজেপির লোকজনও তো মেরে গেছে। কি বলছেন? বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতামত রাখি, তাই বহু মানুষ বিভিন্ন প্রশ্ন করেন। তো সেদিন বাজারে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, রহস্যটা কি? এই মোদিজি এরকম বললেন কেন? আদানি আম্বানি টেম্পোতে করে কালো টাকা নিয়ে রাহুল গান্ধীকে দিয়েছেন। দাদা, কেসটা কি? আমি কিছু বলার আগে আমার পরিচিত মাছওয়ালা বলে উঠলো, গরু হারিয়েছে। গরু হারালে এরকম। নমস্কার।